নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া 4 মাস পর ফিরলেন দেশে। আগের চেয়ে অনেকটাই সুস্থ বিএনপি নেত্রী। উপাচার্যের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের বিক্ষোভ সহ অবস্থান কর্মসূচি। এবং আমের উৎপাদন, সংরক্ষণ ও বাণিজ্য সম্প্রসারণে চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলন। অংশ নেন বিভিন্ন জেলার 3 শতাধিক উদ্যোক্তা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। কথা রাখলেন তিনি, দেশের মাটি তার একমাত্র ঠিকানা। নিজের সেই বক্তব্য আরও একবার সত্য প্রমাণ করে 4 মাস পর প্রিয় মাতৃভূমিতে ফিরলেন বেগম খালেদা জিয়া। দেশে ফিরেই লাখো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন। গাড়িবহরের সঙ্গে পথে পথে নেতাকর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড, পতাকা আর ব্যানারে স্বাগত জানান প্রিয় নেত্রীকে। আজহার লিমনের প্রতিবেদন। রাজনীতির বাইরেও একটা পরিবারের জন্য এটা বিশেষ মুহূর্ত। টানা 16 ঘন্টার দীর্ঘ সফর শেষে হুইল চেয়ার ছেড়ে পায়ে হেঁটে ঘরে ঢুকছেন বেগম জিয়া। 2 পাশে তার 2 হাত ধরে আছেন 2 পুত্রবধূ। 79 বছর বয়সী, নানা জটিল রোগে অসুস্থ একজন নারী, যিনি আবার এই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার এতটুকু আকাঙ্ক্ষা পূরণ হতে সময় লাগলো পুরো একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের। ব্যক্তি খালেদা জিয়া, তার পরিবার, একটি দল ও 10-এর দাবি বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দিন। সেই চিকিৎসা নিয়ে বেগম জিয়া ফিরলেন তার রাজনৈতিক অনেক ঘটনার সাক্ষী, স্মৃতি বিজড়িত এই ফিরোজায়। যারা রাজনীতি নিয়ে ভাবেন তারা বলেন বেগম জিয়া ফিরতেই চেয়েছেন সবসময় এখানে, এই বাংলায়। গণ অভ্যুত্থান পরবর্তী দ্বিতীয় স্বাধীনতার এই মৌসুমেও কত প্রশ্ন, ফিরছেন কি তিনি? সব পক্ষের সব প্রশ্নের উত্তর হয়ে তিনি ফিরলেন রাজকীয় বিমানে। আপনজন সফর সংকেতদের নিয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার 11:15টায়। দেশে ফিরেই শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ, তার তৃপ্তির হাসি। রওনা হলেন ফিরোজার দিকে। সড়কে নেতাকর্মী জনসমুদ্র তার অপেক্ষায়। সামরিক, আধা সামরিক, বেসামরিক বাহিনীর নজিরবিহীন নিরাপত্তা ছিল, কিন্তু বেগম জিয়ার সাদা রঙের নিশান পেট্রোলটির আরেকটু কাছে পৌঁছাতে তাকে আরেকটু স্পষ্ট করে দেখার আকুতি দেখা গেছে পুরো সড়ক জুড়ে। নিরাপত্তা বাহিনী আর বেগম জিয়ার কর্মী সমর্থকদের এই মধুর লড়াই চলতে থাকে গুলশান অবধি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে 11টার দিকেই, কিন্তু ঘড়ির কাঁটা দুপুর ছুলেও জনাকীর্ণ এই গাড়িবহর অতিক্রম করতে পারেনি 10 কিলোমিটার পথ 1 ঘন্টায়ও। কেন্দ্র থেকে নির্দেশ ছিল নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি, তবু যে যেভাবে পেরেছেন বেগম জিয়ার এই ফেরার দিনের সঙ্গী হয়েছেন মোটর বাইক, ব্যক্তিগত গাড়ি, ছোট ট্রাক কিংবা নিতান্ত পায়ে হেঁটে নেত্রীর গাড়িবহর বরাবর। দুপুর 1:30টার দিকে বেগম জিয়ার গাড়িবহর অতিক্রম করে আর্মি স্টেডিয়াম। জনভোগান্তি এড়াতে অবশেষে পথনকশা অনুযায়ী না গিয়ে নৌবাহিনী সদর দপ্তর দিয়ে গুলশানে নিজ বাসভবনে পৌঁছান বেগম জিয়া। তপ্ত রোদের পর ঝোড়ো হাওয়া, মিছিল, স্লোগান, নেতাকর্মীদের মানব প্রাচীর গড়া সড়ক ধরে পারিবারিক সান্নিধ্য, রাজনীতি আর ভালোবাসার এক ভিন্ন ইতিহাস রচনা করে বেগম জিয়া যখন ফিরোজায় পৌঁছায় তখন ঘড়ির কাঁটায় দুপুর 2টা ছুঁই। 1981 সালের পর যখনই জাতীয় রাজনীতিতে কোনো সংকট এসেছে তখনই ইতিবাচক ভূমিকা নিয়ে দাঁড়িয়ে গেছেন বেগম জিয়া। অনেক রাজনৈতিক বিশ্লেষক এভাবেই তাকে বিশ্লেষণ করেছেন। এখন একটা দীর্ঘ সফর শেষে যখন উনি আবার এই বাংলাদেশের মাটিতে, তখন রাজনীতির মাঠে নির্বাচন সংস্কার নিয়ে অভ্যুত্থান ঘটানোর শক্তিগুলোর মধ্যে দূরত্ব স্পষ্ট। এখন দেখার বিষয় অভ্যুত্থান পরবর্তী সময়ে জন আকাঙ্ক্ষা পূরণ কিংবা ঐকমত্য সংকট সমাধানের জন্য তিনি কি ভূমিকা নেন। আজহার লিমন, এখন, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের 1 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে অবস্থান কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ মিছিলে উপাচার্যের অপসারণের দাবিতে স্লোগান দেন তারা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। অমিত হাসানের প্রতিবেদন।
বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের অপসারণ। দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এর পরপরই শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় অফিস কক্ষগুলোতে। শিক্ষার্থীরা বলেন, গত 3 দিন ধরে তাদের এক দফা দাবি নিয়ে আন্দোলন করা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আলোচনাতেই বসেননি। আমরা দফায় দফায় বিভিন্ন দাবি দেওয়া দিয়েছি, কিন্তু কোনো দাবির কোনো দফার কোনো কর্ণপাত তিনি করেন নাই। স্বৈরাচারী যে মনোভাব তিনি কিন্তু পোষণ করে গেছেন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সম্মতিক্রমে আমরা প্রশাসনিক শাটডাউনের পথে হেঁটেছি। ভবিষ্যতে এর থেকেও কঠোর পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি যদি আমাদের ভিসি পদত্যাগ না করে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থীরা দফায় দফায় বিভিন্ন দাবি তুললেও দীর্ঘ 9 মাসেও শিক্ষার্থীদের দেয়া কোনো দাবি বাস্তবায়ন করতে পারেননি তিনি। প্রশাসনকে আজকে আমরা অনির্দিষ্টকালের জন্য মৃত ঘোষণা করেছি, তারপর আমরা প্রশাসন আমাদের সাথে এখন মাঠ পর্যায়ে যোগাযোগ করেনি। ভিসি হিসেবে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন, আমরা তার পদত্যাগ চাচ্ছি। এটা আমাদের উপাচার্যের পতন এবং উপাচার্যের অপসারণ আমরা অবিলম্বে চাই। পরে ক্যাম্পাসে কফিন মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন তারা। কফিন মিছিলের মাধ্যমে মঙ্গলবারের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। প্রায় 18 দিন ধরে নানা দাবিতে আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবশেষ 4 দফা দাবিতে আন্দোলন করছিলেন তারা। সেই 4 দফা বর্তমানে পরিণত হয়েছে 1 দফায়। তা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ। দ্রুত সময়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। অমিত হাসান, এখন বরিশাল। এদিকে শিক্ষক নিয়োগ সহ 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সকাল 10:30টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজের গেট বন্ধ করে এই কর্মসূচি শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ সহ 6 দফা দাবি জানান তারা। এ সময় শিক্ষার্থীদের ওপর শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ করা হয়। অন্যদিকে শিক্ষকদের অভিযোগ, তারা কলেজে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীরা তাদের বাধা দেন। পাশাপাশি একজন শিক্ষককে লাঞ্ছিত করার দাবিও করেন তারা। এই ঘটনায় বরিশাল নার্সিং কলেজের সামনে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষক মোতায়েন করতে হবে, বিএসসিদের মূল্যায়ন করতে হবে, ইন্টার্ন ভাতা 20,000 টাকা করতে হবে এবং আমাদের সাথে ডিপ্লোমারা মাস্টার্স করার পর যাতে আমাদের সমমান হয় সেটাও আমাদের দেখতে হবে। সকল শিক্ষকদের উপস্থিতিতে আমাদের উপরে, আমাদের মেয়েদের উপরে তরিশাবল নিয়ে গায়ের উপরে পাড়া দিয়েছে। পাড়া দিয়ে তাদেরকে 2-3 জনকে আহত করেছে। ওরা তখন মারমুখী হয়ে ওই টিচারের উপর গায়ে হাত দিয়েছে। ইভেন অ্যাট দ্য মোমেন্ট একটা পোস্ট বেসিকের যে স্টুডেন্ট, ও ওখানে যাওয়ার সাথে সাথে ওকে কলার ধরে ওকে অ্যাসাল্ট করা হয়েছে। আম শিল্পের উন্নয়ন, রপ্তানিযোগ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ সহ নানান বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে হয়ে গেল দিনব্যাপী আম সম্মেলন। এতে দেশের বিভিন্ন জেলার 300-র বেশি উদ্যোক্তা অংশগ্রহণে উঠে আসে নানান সংকট ও সম্ভাবনার দিক নির্দেশনা। চলতি বছর জেলায় আমের বাণিজ্যিক সম্ভাবনা 4,000 কোটি টাকা। সোহান মাহমুদের তথ্য ছবিতে বিস্তারিত। আম উৎপাদনে সমৃদ্ধ জেলা চাঁপাইনবাবগঞ্জ। চলতি বছর জেলায় প্রায় 37,500 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 টন। এবারে আমের বাজারজাতকরণ, রপ্তানি সম্ভাবনা ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে আগে ভাগেই কাজ শুরু করেছে প্রশাসন। তারই অংশ হিসেবে মঙ্গলবার আয়োজন করা হয় আম সম্মেলনের। ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেন 350 জন উদ্যোক্তা। তারা বলেন, আম প্রক্রিয়াজাতকরণে শিল্প কারখানা গড়ে না উঠলে ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব নয়। আমরা যখন অনলাইন সেক্টরে কাজ করি তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে কুরিয়ার সমস্যা একটা। ঐতিহ্যকে আমরা যে ধারণ করি সেটাকে বিশ্ববাজারে উন্মুক্ত করে দেওয়ার জন্য, একই সাথে আমাদের দেশে যে নেটওয়ার্ক সেটাকে আরও বেশি সমৃদ্ধশালী করার জন্য আমরা সবাই এসেছি। সম্মেলনে উঠে আসে আমের বাণিজ্যিক সম্ভাবনাও। চলতি বছর জেলায় উৎপাদিত আম থেকে 4,000 কোটি টাকার বাণিজ্য সম্ভব বলছেন ব্যবসায়িক সংগঠন চেম্বার অফ কমার্স। আমকে আমরা রপ্তানি সহ বাজারজাতকরণ সহ আমকে নিয়ে আরও গবেষণা যেন হয়, তার জন্য আমরা একটা ফোরামের মাধ্যমে আমরা দাবি করতে পারি। চলতি মৌসুমে ব্যবসায়ীরা যাতে আমের ন্যায্য মূল্য পান সেদিকে বিশেষ নজরদারির তাগিদ দিচ্ছেন জেলা প্রশাসক। এছাড়া জেলার আমের সুনাম ধরে রাখতে কেমিক্যাল মুক্ত আম বাজারজাতকরণে জোর দেন তিনি। আমরা যদি সারা বছরই এটাকে
সংরক্ষণ করে রাখতে পারি কিংবা অন্যভাবে প্রক্রিয়া করে সারা বছরই যেন আমরা ব্যবহার করতে পারি সেই রকম ব্যবস্থা আমাদের নিতে হবে। এই বৃহৎ জনগোষ্ঠীকে সুফল দিতে হলে এই আমের আরও ডাইভার্সিফিকেশন করতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে 2024 সালে বাংলাদেশ থেকে প্রায় 1300 টন আম ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। এবার রপ্তানি বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন চাঁপাইনবাবগঞ্জ। সিলেটে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শামসুল ইসলাম চৌধুরী হত্যা মামলায় ছেলেসহ 3 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে সিলেটের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহাদাত হোসেন প্রামাণিক এই রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত শামসুল ইসলামের ছেলে মাসুদ আহমদ চৌধুরী মুন্না, তার সহযোগী জয়ের আহমদ ও আনসার আহমদ। দণ্ডপ্রাপ্ত আসামিদের সবাই পলাতক। বাকি একজনকে 3 বছরের কারাদণ্ড ও অপর একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা যায় 2011 সালের 17 জুলাই বাবার সম্পত্তি দখল ও অর্থ হাতিয়ে নিতে শামসুল ইসলাম চৌধুরীর ছেলে মাসুদ আহমদ চৌধুরী মুন্নাও তার সহযোগীরা শামসুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে। অনিয়মের অভিযোগে সরকারি বোতলজাতকারী কোম্পানি এলপি গ্যাস লিমিটেড ও পরিবেশক কোম্পানি স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। সকালে প্রথমে দুদকের সহকারী পরিচালক সাইদ আলমের নেতৃত্বে এলপি গ্যাস লিমিটেডের উত্তর পতেঙ্গার কার্যালয়ে অভিযান শুরু হয়। এ সময় প্রতিষ্ঠানটির প্রধানের কাছে সরকারি এলপি গ্যাস সিলিন্ডার বিপণনে নানান অভিযোগের বিষয়ে জানতে চায় দুদক। কিছু তথ্য তাৎক্ষণিক সংগ্রহ করার পাশাপাশি বাকি তথ্য নির্ধারিত সময়ের মধ্যে দুদকে জমা দেওয়ার জন্য বলা হয়। দুদকের কাছে অভিযোগ আছে সরকারি এসব গ্যাস কম দামে বিক্রির কথা থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়া গ্যাস বিপণনেও রয়েছে অনিয়মের অভিযোগ। সাভারে নির্মাণাধীন মেট্রো রেলের ডিপোর জন্য অধিগ্রহণ করা জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে সাভার উপজেলার সহকারী কমিশনার জহিরুল আলমের নেতৃত্বে তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যাদুরচর এলাকায় মেট্রো রেলের ডিপোর জন্য অধিগ্রহণ করা শত শত বিঘা জমির বেশ কিছু অংশে গড়ে ওঠা অবৈধ বসতি উচ্ছেদ করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে স্থাপনা গুড়িয়ে দেয় প্রশাসন। ভেঙে দেওয়া হয় একটি মেটাল কারখানার গেট সহ বেশ কিছু অংশ। একাধিকবার নোটিশ দেওয়া হলেও কাজ না হওয়ায় বাধ্য হয়ে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারের মেট্রো রেলের অধিগ্রহণকৃত যে অংশটুকু ছিল ওই অংশটুকু ডিমার্কেট করে ওই অংশটুকুতে যে অবৈধ স্থাপনাগুলো ছিল ওগুলো আমরা আমাদের জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং আমাদের যে মেট্রো রেলের যারা আছেন সবাই মিলে আমরা একসাথে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি। কিশোরগঞ্জ সহ সারা দেশে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী সহ 5 জন মারা গেছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। দুপুরে প্রবল ঝড় বৃষ্টির সময় হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দুপুর থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয় ইরিনা, প্রিয়া ও বর্ষা নামে 9ম শ্রেণীর 3 শিক্ষার্থী। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য বর্ষাকে কিশোরগঞ্জ মেডিকেলে পাঠানো হয়। অন্যদিকে বজ্রপাতের শিকার হয়ে মাঠেই মারা যান এক কৃষক। এছাড়া বজ্রপাতে ঝিনাইদহ ও সুনামগঞ্জে আরও 3 জন কৃষক মারা গেছেন। পরিবারের আপত্তির মুখে সাভারে গণঅভ্যুত্থানের শহীদ শিক্ষার্থী শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলন করতে পারেনি প্রশাসন। দুপুরে আদালতের নির্দেশে লাশ উত্তোলনের জন্য কবরস্থানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ গোয়েন্দা পুলিশের একটি দল। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে ধর্মীয় অনুভূতির কথা জানিয়ে মরদেহ তোলায় বাধা দেন। পরিবারের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে মরদেহ উত্তোলন না করে ফিরে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত হন মালয়েশিয়ার টুঙ্কু আব্দুল রহমান ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শ্রাবণ। বাবার করা মামলার তদন্ত করছে সিআইডি। আমাদের যে ভিকটিম শ্রাবণ গাজীর বাবা এবং মা আমাদেরকে জানিয়েছেন যে তারা লাশটা উত্তোলন করতে দিতে চাচ্ছেন না, যেহেতু তারাই তার অভিভাবক এবং তার বাবা মার সিদ্ধান্তকে আমরা সর্বোচ্চ সম্মান করছি এবং তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমরা কবর থেকে লাশটা উত্তোলন করছি না। এ ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv-তে।